আওয়ামী লীগকে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়া হবে কিনা সে প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এটা ইতোমধ্যেই ঘোষণা করা হয়েছে। সরকার রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে চায়নি। বিএনপি এটি করেছে, বলেছে সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। সুতরাং তারা ইতোমধ্যে রায় দিয়ে দিয়েছে। সরকার দেশের একটি প্রধান দলের মতামতকে উপেক্ষা করতে পারে না। তাহলে আওয়ামী লীগের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে ডক্টর ইউনূসের কোনো আপত্তি আছে কিনা সে প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো একটি দল বা আরেকটি দলকে বেছে নেওয়ার জন্য তিনি কোনো রাজনৈতিক ব্যক্তি নন। তিনি বলেন, তিনি রাজনীতিকদের আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে সহায়তা করছেন। সাক্ষাৎকারে খেলাপি ঋণ সহ নানা সমস্যায় জর্জরিত আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকারের নেওয়া নানা উদ্যোগ ও সেগুলোর সফলতার কথা তুলে ধরেন ডক্টর ইউনূস। এ সময় বিচারের জন্য দেশে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সব ধরনের আইনি ব্যবস্থা গ্রহণ করবেন বলে দ্য হিন্দুকে তিনি জানান। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয়, তাহলে আমার শালীর সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। দুলা ভাই, আপনার তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে। যারে পাবো আরে পিটাবো, রক্তের নেশায় ধরতে, রক্তের নেশায়, কাঁচা রক্তের নেশায় ধরতে। তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে। পাতুদের বউরে ঝামেলা পাকাই। এই বেটাই, আমি তখন বিয়ে করিনি। দুইটার আমি গুলি করে মারু। মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাক আশাক দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক। বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হোক, সেটাই চাওয়া কমনওয়েলথের। আর সেই জন্য সার্বিক সহযোগিতা করতে প্রস্তুত তারা। মঙ্গলবার সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সাথে বৈঠক করেন কমনওয়েলথের 5 সদস্যের প্রতিনিধি দল। বৈঠকে নির্বাচন সংস্কারের বিষয়, নির্বাচনী আইনের সংস্কার, ভোট ব্যবস্থাপনা, প্রবাসী ভোটারদের বিষয়ে কমিশনের ভাবনা নিয়ে আলোচনা হয়। প্রতিনিধি দলের প্রধান প্রফেসর লুই ফ্রান্সিস্কি বলেন, যেভাবে সরকার চাইবে সেভাবেই তারা সহযোগিতা করবে। এর আগে সাংবাদিকদের কর্মকাণ্ডে নির্বাচন প্রশাসনের অবৈধ হস্তক্ষেপ বন্ধ, সাংবাদিকদের অবাধ চলাচলের অধিকার এবং বেশ কিছু বিষয়ের কথা উঠে আসে। In those recommendations, we have had very good discussions with the Commission, and well, we are certain that you have such a brilliant team of experts here pushing for reforms, and that those reforms will be implemented in the new dispensation, and Bangladesh will be a success story for the Commonwealth and for the whole world. টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয়, তাহলে আমার শালীর সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। দুলা ভাই, আপনার তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে। যারে পাবো আরে পিটাবো, রক্তের নেশায় ধরতে, রক্তের নেশায়, কাঁচা রক্তের নেশায় ধরতে। তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে। পাতুদের বউরে ঝামেলা পাকাই। এই বেটাই, আমি তখন বিয়ে করিনি। দুইটার আমি গুলি করে মারু। মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাক আশাক দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক। এক মাসের বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে আজও বিক্ষোভ করছে গাজীপুরে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা। পুলিশ জানায়, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে পোশাক ও সিরামিক কারখানায় 41,000 কর্মী রয়েছে।
ওই কারখানার শ্রমিকেরা সপ্তাহখানেক ধরেই সড়ক অবরোধ করে অক্টোবর মাসের বকেয়া বেতন পরিশোধের দাবি জানাচ্ছে। গতকাল সকাল থেকে রাত 11টা পর্যন্ত 13 ঘন্টা চন্দ্রা নবীনগর সড়ক অবরোধ করে তারা। রাতে শ্রমিকরা অবরোধ তুলে নিলেও চতুর্থ দিনের মতো আজ সকাল 10টা থেকে পুনরায় ওই সড়ক অবরোধ করে 1 মাসের বকেয়া বেতন পরিশোধের দাবি জানাচ্ছে। অপরদিকে জিরানি এলাকায় ডরিন গ্রুপের 3টি কারখানার শ্রমিকরা চন্দ্রা নবীনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয় তাহলে আমার শালীর সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। দুলা ভাই আপনার তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। ছেলে রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে। যারে পাবো হারে পিটামু, রক্তের নেশায় ধরছে, রক্তের নেশায়, কাঁচা রক্তের নেশায় ধরছে। তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে। আমি তখন বিয়ে করিনি। দুইটার আমি গুলি করে মারু। মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাক আশাক দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক। বগুড়া সিরাজগঞ্জ রেলপথ নির্মাণ প্রকল্পের সিরাজগঞ্জ প্রান্তে জমি অধিগ্রহণ কার্যক্রম শুরু হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন হয়ে গেলে নোটিশ জারি করে জমি অধিগ্রহণ কার্যক্রম শুরু হবে। প্রকল্পটি দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সিরাজগঞ্জের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সিরাজগঞ্জ থেকে শরীফুল ইসলাম ইন্নার পাঠানো রিপোর্ট। সিরাজগঞ্জের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের দাবি, বগুড়া সিরাজগঞ্জ রেলপথ নির্মাণ কাজ শেষ হলে বগুড়া ও সিরাজগঞ্জের মানুষের সহজ যাতায়াত নিশ্চিত সহ রাজধানীর সঙ্গে উত্তরাঞ্চলের জেলাগুলোর দূরত্ব কমে আসবে। 200 কিলোমিটার পথ কমে দূরত্ব হবে মাত্র 72 কিলোমিটার। অল্প খরচে ক্ষুদ্র ও মাঝারি শিল্পপণ্য সহ কৃষিপণ্য সারা দেশে পরিবহন করা যাবে। গতিশীল ও শক্তিশালী হবে উত্তরাঞ্চলের জেলাগুলোর অর্থনীতি। নতুন রেলপথ চালু হলে বগুড়া থেকে সিরাজগঞ্জ হয়ে 5 ঘন্টায় ঢাকায় পৌঁছানো সম্ভব হবে। তো যদি ট্রেনগুলিও চালু থাকতো তাহলে আমাদের এই শিল্প কলকারখানা আরও প্রতিষ্ঠিত হতো এবং যে কৃষক তারা তাদের শস্য উৎপাদন করতে আরও উৎসাহ বোধ করত। সেই সময় যারা আমলারা ছিল তারা নানা ফোন দিয়ে এঁটে নানাভাবে ষড়যন্ত্র করে সিরাজগঞ্জ শহরকে রেল বিচ্ছিন্ন করার একটা পরিকল্পনা করেছিল। সিরাজগঞ্জ শহর থেকে বগুড়া পর্যন্ত রেল লাইনের সংযোগটা দ্রুত তার সাথে কাজ শেষ করা উচিত, কারণ ইতিমধ্যে জমি অধিগ্রহণের জন্য একটা সিদ্ধান্ত হয়েছে। বগুড়া সিরাজগঞ্জ রেলপথ প্রকল্প সূত্রে জানা যায়, এই প্রকল্প বাস্তবায়নের জন্য 944 একর জমি অধিগ্রহণ কার্যক্রম শুরু হয়েছে। প্রথমে ডুয়েল গেজ লাইন এবং পরবর্তীতে ডাবল লাইনে ট্রেন চলাচল করবে। রেলপথে মোট 9টি স্টেশন তৈরি করা হবে। কাজটা যদি প্রকল্প শুরু করে, যে প্রকল্পটা অর্ধেক কাজ প্রায় কমপ্লিটই আছে, সো দ্যাট এটাকে যাতে তাড়াতাড়ি কর্তৃপক্ষ একটা সুষ্ঠু ব্যবস্থা গ্রহণ করে। এই প্রকল্পটি এই উত্তরাঞ্চলের কৃষকদের বিষয়গুলো বিবেচনা করে দ্রুত সময়ের মধ্যে যেন বাস্তবায়ন করা হয়। বাংলাদেশ সরকার ও ভারতীয় লাইন অফ ক্রেডিটের যৌথ অর্থায়নে এই রেলপথ প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। 2026 সালে এর নির্মাণ কাজ শেষ হবে। এই রেলপথ নির্মাণে প্রাথমিক সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় 5,500 কোটি টাকা। এনটিভি নিউজ ডেস্ক। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয় তাহলে আমার শালীর সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। দুলা ভাই আপনার তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। ছেলে রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে। যারে পাবো হারে পিটামু, রক্তের নেশায় ধরছে, রক্তের নেশায়, কাঁচা রক্তের নেশায় ধরছে। তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে। আমি তখন বিয়ে করিনি। দুইটার আমি গুলি করে মারু। মাসুদরা
মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাক আশাক দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক। উপদেষ্টাদের বিভ্রান্তিমূলক বক্তব্যের কারণে অন্তর্বর্তী সরকারের উপর মানুষের সন্দেহ তৈরি হতে শুরু করেছে বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দ্রুত নির্বাচন না হলে রাজনৈতিক সংকট বাড়বে বলেও মনে করেন তিনি। আর ডক্টর মঈন খান মনে করেন সম্পূর্ণ সংস্কার শেষ করে নির্বাচন দেওয়ার যুক্তি সঠিক নয়। রাজধানীতে পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। ইফতেখার রেজার রিপোর্ট। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে সম্মিলিত পেশাজীবী পরিষদের আলোচনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক অভিজ্ঞতা নেই, তাই দ্রুত নির্বাচন না হলে সংকট বাড়বে। এদের কারণে কিন্তু আপনার রাজনৈতিক অভিজ্ঞতা নেই। সরকারের লোক যারা আছেন তারা অনেক সময় অনেক রকম কথা বলছেন, কথা বলে বিভ্রান্তি সৃষ্টি করছেন। ফোকাস একটাকে করুন, সেই ফোকাসটা হচ্ছে ইলেকশন কমিশনকে ঠিক করে, প্রশাসনকে ঠিক করে, বিচার ব্যবস্থাকে ঠিক করে নির্বাচনের দিকে যান। বাকিগুলো যারা নির্বাচিত হয়ে আসবে তারা করবে। আমরা তো এটাও বলেছি যে নির্বাচিত হয়ে আসতে পারলে আমরা একা দেশ চালাবো না, আমরা একটা জাতীয় সরকারের মধ্যে সমস্ত দলগুলোকে নিয়ে যারা আমাদের সঙ্গে আন্দোলন করেছে তাদেরকে নিয়ে আমরা দেশ চালাবো। তো সমস্যাটা কোথায়, সন্দেহটা কোথায়? সন্দেহ কিন্তু আপনাদের উপর মানুষ আসতে শুরু করেছে। এদিকে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির ঢাকা বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেওয়া উচিত সরকারের। আমি আজকে যে সংস্কারটি করছি এমন হতে পারে আগামীকাল কিন্তু সেটাকে আবার পুনরায় সংস্কার করতে হবে, কারণ সংস্কার কোনোদিন কোনো জায়গায় থেমে থাকে। কাজে এটা এমন কোনো বিষয় নয় যে আমি সংস্কারগুলো করব, তারপরে আমার সংস্কার শেষ হয়ে যাবে, তারপরে আমি নির্বাচন করব, তারপরে জনগণের হাতে এই দেশ পরিচালনার দায়িত্ব তুলে দেব। এটা কখনো, এই যুক্তি কখনো টিকতে পারে না। বক্তারা বলেন, ভোটাধিকার ও গণতন্ত্র ফেরাতে দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিকল্প নেই। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। সাংবাদিকদের সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশ নিয়ে এখনও অপপ্রচার চালিয়ে যাচ্ছে প্রতিবেশী একটি দেশ। দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বর্তমানে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দিকে উল্লেখ করে উপদেষ্টা বলেন, একে আরও গতিশীল করতে অপরাধীদের ধরা হচ্ছে, যা অব্যাহত থাকবে। এর আগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে বৈঠক করেন তিনি। আমার একটা অনুরোধ, মিথ্যা সংবাদ দিবেন না, যেটা ঘটে নাই ওটা বলবেন। এতে কিন্তু পার্শ্ববর্তী দেশ সুবিধা পেয়ে যায়। দেখেন যে পার্শ্ববর্তী দেশ, আমাদের মিডিয়ার যে একটা সুনাম আছে, পার্শ্ববর্তী দেশের মিডিয়ার অত সুনাম নাই, যে যারা মিথ্যাই কিন্তু প্রচার করে সবচেয়ে বেশি। আর এই মিথ্যাটারে কিন্তু কাউন্টার করতে পারেন শুধু আপনারা। আমি বললে লোকে অত বিশ্বাস করবে না যতটা আপনি বললে বিশ্বাস করবে। আপনারা, আমি কি আপনাদের কাছে আমি অনুরোধ করবো, আপনারা এটাকে কাউন্টার করেন। কেউ নির্বাচিত হয়ে যেন আগের সরকারের রূপে ফিরে না আসে, সেজন্য গুরুত্বপূর্ণ কিছু সংস্কার করে দ্রুত নির্বাচন দেয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। দুপুরে সচিবালয়ের সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। রাজনৈতিক দলের বিচারের ক্ষেত্রে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং সংস্থার কাছে সুপারিশের কথা প্রস্তাবনায় আছে বলেও জানান উপদেষ্টা। অনেকে সরকারকে পেয়ে বসেছে জানিয়ে আসিফ নজরুল বলেন, সরকার কঠোর হলে শক্তভাবেই হবে। রিপোর্টে আরও জানাচ্ছেন রুকনউদ্দিন। অন্তর্বর্তী সরকারের 100 দিনে আইন মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে জানাতে আয়োজন করা হয় এই সংবাদ সম্মেলন, যা শুরুতেই আইন উপদেষ্টা বলেন, ছাত্র জনতার গণ আন্দোলনের সময় তাদের বিরুদ্ধে দায়েরকৃত প্রায় সকল মামলা প্রত্যাহার করা হয়েছে।
সাইবার সিকিউরিটি আইন বাতিলের সাথে সাথে এই আইনে করা হয়রানিমূলক সব মামলা রহিত হয়ে যাবে, তবে হ্যাকিং রোধে সাইবার সুরক্ষা নামে আইন করা হবে বলেও জানান তিনি। বলেন, উচ্চ আদালতে বিচারপতি সহ সারা দেশে প্রায় 4300 আইন কর্মকর্তা এই 3 মাসে নিয়োগ দেওয়া হয়েছে। হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগে বিচারক নিয়োগ নিয়ে আপনারা জানেন বিভিন্ন সময় সরকারের আমলে অনেক অভিযোগ উত্থাপিত হতো। তো এটাকে অ্যাড্রেস করার জন্য আমরা একটা আইন প্রণয়নের চেষ্টা করছি। এই আইনটা আই বিলিভ সম্ভবত সপ্তাহ 2 মধ্যে আমরা করে ফেলতে পারবো। পিপিজিপি ওনারা যে নিয়োগ হন, ওনারা যেন একটা কম্পিটিটিভ পরীক্ষার মধ্যে দিয়ে নিয়োগ হন, এটার লক্ষ্যে আমরা একটা আইন প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছি। চেষ্টা করব এই আইনটা যেন আমরা এই বছরের মধ্যে করে যেতে পারি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করে প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে, যা সংশোধনীতে আইনের পাশাপাশি দেশি বিদেশি আইন বিশেষজ্ঞ নিয়োগ দেবার বিষয়ও চূড়ান্ত হয়েছে বলে জানান উপদেষ্টা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট যেটা ছিল, আমরা যখন এটা সংস্কারের উদ্যোগ নিলাম, আমরা চেয়েছি বিচারটা যেন বৈশ্বিক পর্যায়ে দেশীয় পর্যায়ে গ্রহণযোগ্য হয়, একই সাথে এটার মাধ্যমে যেন সুবিচার নিশ্চিত করা হয়। আগামীকাল উপদেষ্টা পরিষদের মিটিংয়ে সেই অ্যামেন্ডমেন্টটা তোলা হবে। উপদেষ্টা পরিষদ গ্রহণ করলে এটা আগামী ধরেন সম্ভবত বৃহস্পতিবারের মধ্যেই এটা আইনে পরিণত হবে। আদালত যদি মনে করে তাহলে রাজনৈতিক দলের ব্যাপারে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আপনার রয়েছে, অনুমোদন রয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, তারপর আপনার ধরেন আমাদের পলিটিক্যাল পার্টি অর্ডিন্যান্স আছে, নির্বাচন কমিশন আছে। এটা জাস্ট এগুলির কথা আমি আইনে উল্লেখ করা নাই, কিন্তু যদি মনে করে তাহলে করতে পারে। এ সময় তার কাছে প্রশ্ন ছিল এখনও হয়রানিমূলক মামলা দায়ের ও বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করা নিয়ে। আপনি আন্দোলন করবেন, আন্দোলনের তো নর্মস থাকা দরকার, কিছুটা নর্মস থাকা দরকার। আপনি সাধারণ মানুষ কিন্তু জিম্মি করতে পারেন না। আপনি ওভারনাইট বলবেন একটা কলেজকে বিশ্ববিদ্যালয় বানায় দিবে, তা এইচএসসি পরীক্ষা দিব না, আমার রেজাল্ট বদলায় দিতে হবে। সবার মধ্যে যখন এই ধরনের বোধ জাগ্রত হবে যে আমরা বেশি ভালোবাসা দিচ্ছি, বেশি নরম থাকছি দেখে পেয়ে বসছে, তখন আমাদের শক্ত হওয়ার সুযোগ সৃষ্টি হবে। শক্ত যখন হব, খুব ভালোভাবেই হব। আজকে যারা হয়রানিমূলক মামলা করছেন, মিথ্যা মামলা করছেন এবং বাণিজ্যমূলক মামলা করছেন, কাউকে থ্রেটও দেওয়া হচ্ছে যে টাকা না দিলে মামলা করা হবে। আপনারা কিছু মনে রেখেন, আমি যদি এই মন্ত্রণালয়ে থাকি, আপনাদের কিভাবে শাস্তি দেওয়া যায় সেটার আইন আমি খুঁজে বের করব। নির্বাচন নিয়ে সরকারের চিন্তাভাবনা কি, এ বিষয়েও জানতে চান সাংবাদিকরা। আমরা মোস্ট এসেনশিয়াল কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেব। আমরা খালি জাস্ট এই জিনিসটা চাই না যে আপনার আগের মতো কোনো ভুয়া নির্বাচন হোক, আর এটা চাই না নির্বাচনে বিজয়ী হয়ে কেউ আপনার আবার ভুয়া নির্বাচন করার সুযোগ পাক। নিজের কাজ সঠিকভাবে করতে চান বলেও জানান আসিফ নজরুল। 10-এর মধ্যে আমি খুব বেশি হলে 4 দিব নিজেকে। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে এমন সন্দেহ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে ভোটাধিকার প্রতিষ্ঠিত করতে হবে। বলেছেন, রাজনৈতিক অধিকার নিশ্চিত না হলে কোনো সংস্কারই কাজে দেবে না। দলে ঢাকা বিভাগীয় এক কর্মশালায় এসব বলেন তারেক রহমান। কায়কোবাদ মাহমুদকে সাথে নিয়ে ইমরুল আহসানের রিপোর্ট। রাষ্ট্র মেরামতে বিএনপি ঘোষিত 31 দফা নিয়ে এই কর্মশালার আয়োজন করা হয়। সমাপনী অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে মাঠ পর্যায়ে নেতাকর্মীদের নানান প্রশ্নের উত্তর দেন তারেক রহমান। ভবিষ্যতে 31 দফার আলোকে রাষ্ট্র পরিচালনা করা হবে মন্তব্য করে তিনি বলেন, প্রয়োজনে যে কোনো সংশোধনীও আমলে নেওয়া হবে। সংস্কারে বিএনপির দেওয়া প্রস্তাব প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে কর্মীদের পরামর্শ দেন তিনি। আমরা যদি জনগণের চাওয়া অনুযায়ী চলতে পারি, ইনশাল্লাহ আগামী দিনে বিএনপি সরকার গঠন করবে, এবং এটা সবকিছু নির্ভর করছে আপনারা আজকে যারা উপস্থিত আছেন আপনাদের উপরে নির্ভর করছে আপনাদের নেতৃত্বে যারা এই দলের রাজনীতি করছে তাদের সকলের উপর। সকল পর্যায়ে জবাবদিহি নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য উল্লেখ করে তারেক রহমান বলেন, ভোটাধিকার প্রতিষ্ঠিত হলেই তা কেবল সম্ভব। ভোট প্রদানের অধিকার, যার জন্য আমাদের হাজারো সহকর্মী গুম হয়েছে, খুন হয়েছে, আপনারা লক্ষ লক্ষ নেতাকর্মী, আমাদের 60 লক্ষের মতো নেতাকর্মী মিথ্যে মামলার শিকার যারা হয়েছেন, আমরা যে কারণে যুদ্ধ করছি এই দেশের মানুষের ভোটের অধিকার, কথা বলার অধিকার প্রতিষ্ঠা করার জন্য। কাজে আমাদেরকে যে কোনো মূল্যে এই অধিকার প্রতিষ্ঠিত করতে হবে জনগণকে সচেতন করার মাধ্যমে। প্রায় আমরা একটি কথা বলছি, ষড়যন্ত্র থেমে যায়নি। আপনারা নিশ্চয়ই গত কয়েকদিনের পত্রপত্রিকায় বিভিন্ন খবর টবর থেকে নিশ্চয়ই বুঝতে সক্ষম হচ্ছেন যে কোথাও কিছু একটা ষড়যন্ত্র চলছে। রাষ্ট্র সংস্কার ইস্যুতে তারেক রহমান বলেন, জনগণের অধিকার নিশ্চিত না হলে কোনো সংস্কারই সফল হবে না। জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক মুক্তি যদি না হয়,
জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক মুক্তি দুটোই দরকার। তাহলে যেই সংস্কারই করি, যাই করি আমরা, কোনোটিই কাজে লাগবে না। অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতা তৈরি করতে হবে। যার যা ইচ্ছা করে চলে যাবে সেটি করা যাবে না। সেটা যেই হোক, সরকার হোক, বিরোধী দল হোক, যে কোনো রাজনৈতিক দল হোক, প্রত্যেকের একটি জবাবদিহিতা থাকতে হবে জনগণের কাছে। জবাবদিহি না থাকায় বিগত সরকারের আমলে ডামি নির্বাচন, মধ্যরাতের নির্বাচন ও অর্থ পাচার হয়েছে বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইমরুল হাসান। এনটিভি নিউজ, ঢাকা। জুলাই আগস্ট গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় আগামীকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 7 সাবেক পুলিশ কর্মকর্তা ও একজন সাবেক সেনা কর্মকর্তাকে হাজির করা হবে। তারা ইতোমধ্যে অন্য মামলায় গ্রেফতার আছে। যাদেরকে হাজির করা হবে তারা হলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, এনটিএমসি সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান, সাবেক পুলিশ সুপার আবদুল্লাহ আল কাফি, মিরপুরের সাবেক ডিসি জসিমউদ্দিন, সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম, যাত্রাবাড়ি থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান, গুলশান থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজারুল হক ও ডিবি ঢাকা উত্তরের পরিদর্শক আরাফাত হোসেন। ট্রাইব্যুনালে হাজির করে তাদেরকে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখানো হবে। গত 27 অক্টোবর ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ আইনশৃঙ্খলা বাহিনীর 17 জন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য যারা উদ্যোগ নেবে, ইতিহাসে তারা গণশত্রু হিসেবে চিহ্নিত হবে, আর গণহত্যা বিচারের পূর্বে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেয়া হবে না। নিজেদের ভেরিফাইড ফেসবুক পোস্টে এমন মত প্রকাশ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম। দুপুরে ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহ লেখেন, ছেলেদের রক্তের ওপর পা রেখে দিল্লিকে কেবলা বানিয়ে ক্ষমতার মসনদে যাওয়ার আকাঙ্ক্ষা জনগণের মুক্তির নিয়তের সঙ্গে বিশ্বাসঘাতকতা। আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য যারা উদ্যোগ নেবে, ইতিহাস তাদের গণশত্রু হিসেবে চিহ্নিত করবে। হাসনাত বলেন, জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে যারা ধারণ করে, আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার দাবি তাদের। সার্জিস আলম তার ফেসবুক পোস্টে লিখেছেন, গণহত্যা বিচারের পূর্বে আওয়ামী লীগকে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না, প্রয়োজনে দ্বিতীয় অভ্যুত্থান হবে বলেও তিনি উল্লেখ করেন। শেষবারের মতো প্রিয় মোহামেডান ক্লাবে গেলেন বীর মুক্তিযোদ্ধা এবং স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক মোহাম্মদ জাকারিয়া পিন্টু। মোহামেডান ক্লাব আঙ্গিনায় তৃতীয় ও ফুটবল ফেডারেশন চত্বরে চতুর্থ জানাজা অনুষ্ঠিত হয়। রাষ্ট্রীয় সম্মান গার্ড অফ অনারও দেখানো হয় পিন্টুর প্রতি। জোহর নামাজ শেষে প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয় পঞ্চম জানাজা। তাঁকে শ্রদ্ধা জানাতে সেখানে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিভিন্ন স্তরের শুভানুধ্যায়ীরা। কুশল ইয়াসিরের রিপোর্ট। চিরচেনা মোহামেডান স্পোর্টিং ক্লাবে আসেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু। 5 দশক ধরে এই ক্লাবে আসতেন কখনো খেলোয়াড়, আবার কখনো সংগঠক হিসেবে। পিন্টু ও তার সতীর্থদের পদচারণায় মুখরিত থাকত ক্লাব প্রাঙ্গণ। কিন্তু মঙ্গলবার সকালেও পিন্টু আসলেন নিথর প্রাণ। পুরো ক্লাব জুড়ে শোকের ছায়া। এখানেই জানাজার নামাজে অংশ নেন ক্লাব সংশ্লিষ্টরা। ক্লাবের প্রতি তার নিবেদন চিরদিনের জন্য স্মরণীয় হয়ে থাকবে বলে জানান তারা। পিন্টু ভাই এই ক্লাবে শুধু খেলেনি, এই ক্লাবের বিভিন্ন সময়ে ক্লাবের উন্নয়নের জন্য নেতৃত্ব দিয়েছেন। সকল সময় পিন্টু ভাই আমার সাথে ছিলেন। এই ক্লাবের উন্নয়নে তার ধারণা ছিল। সকল সময় একটা কথাই চিন্তা করতেন, কিভাবে এই ক্লাবকে আরও সকল সময় যেভাবে তারা তাদের সময় এই ক্লাবকে গৌরব অর্জন করেছেন সেভাবে করতে পারেন। ক্লাবের একটি ভালো হলে খুবই আনন্দিত হতেন। এই বয়সেও উনি মাঠে নাচানাচি শুরু করে দিতেন। ক্লাবের খারাপ সময় অনেক দুঃখ প্রকাশ করতেন। আমরা মনে করি জাকারিয়া পিন্টু একটা ব্যক্তি নয়, নিজেই একটা প্রতিষ্ঠান। জাকারিয়া পিন্টু অত্যন্ত আদর্শ খেলোয়াড় ছিলেন, অত্যন্ত পরহেজগার ছিলেন। রমজান মাসে রোজা রেখে তিনি ফুটবল খেলতেন। তার সাথে আমি পাকিস্তান জাতীয় দলের হয়ে ইরান এবং তুরস্কে কয়েকবার গিয়েছি। ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের রক্ষণ ভাগের অতন্দ্র প্রহরী, চীনের দেওয়ালের মতো ছিল তার ভূমিকা। অনেকবার এই ক্লাবকে লিগ চ্যাম্পিয়ন করিয়েছেন এবং খেলা ছাড়ার পরও তিনি ক্রীড়াঙ্গনের সাথে জড়িত ছিলেন। পরে মতিঝিলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন প্রাঙ্গণে জানাজায় যোগ দেন সংগঠনের সভাপতি তাবিত আওয়াল সহ ফেডারেশন কর্তারা। জাকারিয়া পিন্টু বাংলাদেশের ফুটবল ইতিহাসে অমর হয়ে থাকবেন বলে জানিয়েছেন বাফুফে প্রধান। ফুটবল তাকে তৈরি করে দিয়েছে বাংলাদেশে এবং দেশকে স্বাধীন করে দিয়েছে। ওনারা সবসময় আমাদের অভিভাবক।
উনি ইন্তেকাল করেছে ঠিকই, কিন্তু ওনার যে শিক্ষা, ওনার যে চেতনা, ওনার যে মূল্যবোধ যেগুলো আমরা শিখেছি, ধারণ করেছি, এখন আমাদের দায়িত্ব থাকবে যে উনি যেন আমাদের কর্মের মাধ্যমে অমর হয়ে থাকে। বাদ জোহর জাতীয় প্রেস ক্লাবে পঞ্চম জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সহ সাংবাদিক নেতারা। বিকেলে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে জাকারিয়া পিন্টুকে দাফন করা হয়। এর আগে সোমবার রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। 7 দিনের মধ্যে যাচাই কমিটি গঠনের আশ্বাসের প্রেক্ষিতে কর্মসূচি স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় করার দাবিতে আন্দোলনরত তিতুমির কলেজের শিক্ষার্থীরা। সন্ধ্যায় সচিবালয়ে ঘণ্টাব্যাপী বৈঠকে যাচাই কমিটি গঠনের আশ্বাস দেয়া হলে তারা কর্মসূচি 7 দিনের জন্য স্থগিতের ঘোষণা দেয়। এর আগে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে শিক্ষার্থীরা। সকাল থেকে তারা কলেজ ক্যাম্পাসে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করে। কলেজের বাইরে সড়কের এক পাশে পুলিশেরও ব্যাপক উপস্থিতি ছিল। শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয়ের জন্য যেসব সুযোগ সুবিধা থাকা দরকার তার সবই আছে কলেজে। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ কলেজে সব ধরনের ক্লাস পরীক্ষা বন্ধ ছিল। এই মুহূর্তে তিতুমির কলেজ ক্যাম্পাসে আছেন আমাদের রিপোর্টার নাহিদ প্রিন্স। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। নাহিদ, আন্দোলনের কি তথ্য আছে আপনার কাছে, আর শিক্ষার্থীরা এ ব্যাপারে কি কি বলছেন? আপাতত আন্দোলন স্থগিত করা হয়েছে। আপাতত 7 কর্মদিবসের মধ্যে, মূলত 7 দিনের মধ্যে তিতুমির কেন বিশ্ববিদ্যালয় হতে পারবে সে বিষয়ে কমিটি গঠন করা হবে, মন্ত্রণালয় কমিটি গঠন করবে। সেজন্য তারা আপাতত তাদের যে শাটডাউন কর্মসূচি ছিল সেটি তারা স্থগিত করেছে। তবে তারা কলেজ ক্যাম্পাসে তারা অবস্থান নেবে সেটি তারা জানিয়েছে। কিছুক্ষণ আগে তারা এখানে কথা বলেছে। 14 জন শিক্ষার্থী কিন্তু বিকেল 3টায় তারা সচিবালয় যায় এবং সেখানে কিন্তু তারা এই বিষয়ে আলোচনা করে এবং সেখানে কিন্তু এই বিষয়ে আলোচনা হয়েছে। তারা যে বাইরে আন্দোলন করেছিল, আজকেও 11টা থেকে কিন্তু তারা আন্দোলনে নেমেছিল, কিন্তু সেটি কিন্তু আপাতত স্থগিত করা হয়েছে। তারা বাইরে কোনো কর্মসূচি করবে না। তবে বিশ্ববিদ্যালয় কেন হবে বা কী জন্য হবে সে বিষয়ে তারা ভেতরে তারা আলোচনা করবে এবং বিভিন্ন সেমিনারের আয়োজন তারা করবে। এছাড়া সেখানে যে পরীক্ষা বর্জন এবং ক্লাস বর্জনের যে বিষয়টি ছিল সেটি কিন্তু এখন উঠিয়ে নেওয়া হয়েছে। কাল থেকে ক্লাস এবং পরীক্ষা সব কিছুই কিন্তু চলবে, কিন্তু ভেতরে তারা অবস্থান নেবে সেটি তারা বলেছেন। এবং যে বিশৃঙ্খলা ঘটনা ঘটেছে সে বিষয়ে কিন্তু তারা দুঃখ প্রকাশ করেছেন। তারা কিছুক্ষণ আগে বলেছিলেন যে কেন বিশ্ববিদ্যালয় হবে বা কী জন্য হবে সে বিষয়ে কিন্তু তারাও এসে যাচাই বাছাই করবে এবং সার্বিক দিক বিবেচনা করে তারপর কিন্তু তারা সিদ্ধান্ত জানাবে, সেটি 7 দিনের মধ্যে। তো এই ছিল আমার কাছে তিতুমির কলেজ প্রাঙ্গণ থেকে সর্বশেষ।